এখন শুনবেন আজকের গল্প। তুমি কি এডওয়ার্ড টিচ? সঠিক আন্দাজ, আমি এডওয়ার্ড টিচই বটে। সবাই তোমাকে কালো দেরে বলে ডাকে তো। দুখানা জাহাজ আসছে। ওরে শুয়োর, শোন, তোর ওই নোংরা উকুন ভরা কালো দাড়িতে পেরেক মেরে তোকে আমার জাহাজের গায়ে লটকে দেব, এই আমার দৃঢ় প্রতিজ্ঞা। কামান ছাড়ো, একসঙ্গে সব কামান ছাড়ো, আগুনের ঝড়ে উড়িয়ে দাও সামনের সব প্রতিবন্ধকতা। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী হন্তারক নরদানব। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব দিকে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জ, তারই উত্তরে আছে 780 মাইল লম্বা বাহামা দ্বীপপুঞ্জ। তাদেরও ওয়েস্ট ইন্ডিজের অন্তর্গত বলে মনে করা হয়। আমেরিকার দিকে যাত্রা করবার পর কলম্বাসের চোখে পড়ে সর্বপ্রথমে বাহামা দ্বীপই। বাহামার অন্যতম দ্বীপ নিউ প্রভিডেন্স, এবং সেখানে ছিল বোমবেটেদের জাহাজ ভিড়োবার এক মস্ত আড্ডা। আমাদের কাহিনীর সূত্রপাত সেখানেই। বোমবেটেদের নিজস্ব এক কালো পতাকার নাম ছিল জলি রোজার। তার ওপরে সাদা রঙে আঁকা থাকত কোনাকুনিভাবে রক্ষিত দুটো অস্থিখণ্ডের ওপরে একটা মরার মাথা। সাগর পথের যাত্রীরা এই কৃষ্ণ পতাকা বা জলি রোজারকে সাক্ষাৎ মৃত্যুর মতো ভয় করত। সৌভাগ্যের বিষয়, জলি রোজারের অস্তিত্ব আজ লুপ্ত। নিউ প্রভিডেন্স দ্বীপের বোমবেটে বহরের জাহাজ ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ক্যাপ্টেন বেঞ্জামিন হার্নিগোল্ড। লোকের চোখ ভোলাবার জন্য তার জাহাজের ওপরে উঠছে এখন ইংল্যান্ডের রাজপতাকা বা ইউনিয়ন জ্যাক। কিন্তু সমুদ্রে পাড়ি দিলেই সেখানে ইউনিয়ন জ্যাকের জায়গা জুড়ে বসবে সর্বনেশে জলি রোজার, কারণ তিনি হচ্ছেন একজন নামজাদা জলদস্যু। কি ব্যাপার ক্যাপ্টেন হার্নিগোল্ড, এই জাহাজ ঘাটায় কার জন্য অপেক্ষা করছেন? বাধ্য হয়ে অপেক্ষা করছি একজন সহকারী অধ্যক্ষের জন্য। কেন? সহকারী অধ্যক্ষের অভাবে জাহাজের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা অসম্ভব। আরে শহরের বিভিন্ন শুঁড়িখানা ও গুন্ডাপাড়ায় ঘুরেও আমি মনের মতো সহকারী খুঁজে পাইনি। সেই জন্য জাহাজ বন্দরের মধ্যেই বন্দী হয়ে আছে। এমন তন্ন তন্ন করে খুঁজেও এক বেটা মনের মতো পাষণ্ড গুন্ডার পাত্তা পাওয়া গেল না। আমার জাহাজের খুনে বদমাইশগুলোকে শায়েস্তা করতে হলে তো খোদ শয়তানের মতো ধড়িবাজ লোক দরকার। আচম্বিতে কাছ থেকেই কে পাগলের মতো হো হো করে অট্টহাসি হেসে উঠল, দস্তুর মতো শয়তানি হাসি। চমকে উঠে নিজের পিস্তলের ওপরে হাত রেখে হার্নিগোল্ড রুখে ফিরে দাঁড়ালেন। সত্যি সত্যি কি তার ইচ্ছা পূর্ণ করতে এখানে এসে আবির্ভূত হয়েছেন স্বয়ং শয়তান? কিন্তু কি আশ্চর্য, হঠাৎ যেন জাহাজ ঘাটার অন্যান্য লোকেদের মাথা ছাড়িয়ে ঊর্ধ্বে জেগে উঠেছে দৈত্যের মতো এক অসম্ভব মনুষ্য দেহ, যেমন লম্বা তেমনই চওড়া, যেন বামনদের মাঝখানে এক বিরাট পুরুষ। তার মহাবলিষ্ঠ বিপুল বপুর সর্বত্রই দেখা যাচ্ছে লৌহ কঠিন পেশির পর পেশির
তরঙ্গায়িত গতি। সেই রুক্ষ কেশকণ্টকিত মুখে আগুনের ফিনকির মতো জ্বলছে দুটো কুচুটে কুতকুতে চোখ। মাথায় পুরো কালো চুল এবং চোখ নাকের পাশেও তলায় সে কি কৃষ্ণ ঘন শ্বশ্রুর ঘটা। কয়েকটা যন্ত্ররচিত বেণীতে বিভক্ত হয়ে সেই প্রকাণ্ড চাপ দাড়ি ঝুলে পড়েছে একেবারে কোমর পর্যন্ত। কেবল বিনুনি বেঁধেই দাড়ির পরিচর্যা শেষ করা হয়নি, তার উপরে তাকে আবার অলঙ্কৃত করা হয়েছে রংচঙে সব রেশমি ফিতে দিয়ে। তার বক্ষবন্ধনীতে ঝুলছে 3 জোড়া পিস্তল এবং গলায় আছে সোনা ও রূপায় গড়া হাড়। তারপর বিস্ময়ের উপরে বিস্ময়, মাথার টুপির তলা থেকে ঝুলে পড়ে কয়েকটা মৃদু জ্বলনশীল পলিতা। সেই ভীষণ মুখখানা অধিকতর ভয়াল ও বাতাসকে ভারাক্রান্ত করে তুলেছে গন্ধকের উগ্র গন্ধে। যেন অপচ্ছায়ামূর্তি থতমত খেয়ে দুপা পিছিয়ে পড়লেন হার্নিগোল্ড। এমন ধারণাতীত দৃশ্য তিনি জীবনে আর দেখেননি। পরমুহূর্তেই তার সন্দেহ হলো যে মূর্তি তাকে দেখেই হাসছে, যেন বিশ্রী ব্যঙ্গের হাসি। একথা মনে হতেই ক্যাপ্টেন হার্নিগোল্ড ক্ষেপে গিয়ে পিস্তল বাগিয়ে ধরে কুপিত কণ্ঠে বললেন, ওরে কালো দেরে শয়তান, আমাকে দেখে ঠাট্টা, মজাটা দেখবি নাকি? কিন্তু কোনো মজাই দেখানো হলো না। ধাঁ করে তার মনে পড়ে গেল একটা কথা। তাড়াতাড়ি গলার স্বর নামিয়ে তিনি বললেন, টিচ, তুমি কি এডওয়ার্ড টিচ? সঠিক আন্দাজ, আমি এডওয়ার্ড টিচি বটে। দেশ আমার ব্রিস্টলে। সবাই তোমাকে কালো দেরে বলে ডাকে তো? পলিতার আগুন তখন দাড়ির ওপরে নেমে এসেছে এবং চারিদিকে ভরে উঠেছে গন্ধকের গন্ধের সঙ্গে চুল পোড়া দুর্গন্ধে। কালো দেরে তার শ্বশ্রুর বেণীগুলো তাড়াতাড়ি কাঁধের ওপর তুলে দিয়ে বললে, হ্যাঁ, আমি কালোদেরই বটে। একটু আগেই আপনি যা বলছিলেন আমি শুনতে পেয়েছি। জাহাজের বেয়ারা বেহেড লোকগুলোকে শায়েস্তা করবার জন্য আপনার বেপরোয়া সহকারী দরকার, হ্যাঁ? কালো দেরে কথা বলতে বলতে মিটমিট করে আর চোখে তার দিকে চেয়ে বিদ্রুপের হাসি হাসছে দেখে তপ্ত হয়ে উঠল হার্নিগোল্ডের বুকের রক্ত। এমন দুঃসহ বেয়াদুপি দেখলে যে কোনো বোমবেটে জাহাজের মালিক তৎক্ষণাৎ তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতেন। কিন্তু এই শ্রেণীর একজন দুষ্ট ধৃষ্ট সহকারীর অভাবে তার জাহাজ অচল হয়ে পড়েছে বলে মনের রাগ মনে চেপেই তিনি বললেন, তাহলে আমার জাহাজের অবাধ্য লোকগুলোর ভার আমি তোমার হাতেই সমর্পণ করলুম। কিন্তু তোমার ওই যাচ্ছে তাই জ্বলন্ত পোলতেগুলো আমি আর সইতে পারছি না, ওগুলো নিভিয়ে ফেলো। উপযোগী বাতাস পেয়ে জাহাজ বন্দর ছেড়ে ভেসে চলল আমেরিকার দক্ষিণ পূর্ব দিকে। 2 দিন পরেই ক্যাপ্টেন হার্নিগোল্ডের বুঝতে বাকি রইল না যে সহকারী রূপে যাকে তিনি নিযুক্ত করেছেন দুর্বৃত্ততায় সে শয়তানেরই জুড়িদার বটে। ক্যাপ্টেনের ঘরের আওতাতেই দাঁড়িয়ে সে নোংরা অশ্রাব্য ভাষায় চেঁচিয়ে শপথ করে এবং টুপি থেকে ঝুলন্ত পলিতাগুলোতে আগুন লাগিয়ে যথেচ্ছভাবে যেদিকে চোখ যায় সেদিকেই ছোঁড়ে। 6টা পিস্তল। কেউ নিহত বা আহত হলো কিনা তা নিয়ে মোটেই মাথা ঘামায় না। একে তো সেই বিপুল বপু নরদানবের চেহারা দেখলেই পেটের পিলে চমকে যায়, তার উপরে তার পাশবিক গর্জন শুনে এবং পিস্তলগুলো নিয়ে মারাত্মক খেলা দেখে মহাপাষণ্ড বোমবেটেগুলো পর্যন্ত আতঙ্কে থরহরি কম্পমান। ডেকে জাহাজের আনাচে কানাচে গা ঢাকা দেয় এবং তাদের মুখের ভাব যেন জাহির করতে চায়, ছেড়ে দে বাবা, কেঁদে বাঁচি। কালোদেরের সামনে গেলে সকলেরই অবস্থা হয় ভীরু ভেড়ার মতো। একদিন সে হাঁক ছেড়ে ডাক দিল,
এই রবিশের দল, আজ আমরা এক নিজস্ব নরক তৈরি করব। দেখব কতক্ষণ আমরা নরক যন্ত্রণা সহ্য করতে পারি। চলো সবাই জাহাজের নিচের তলায়। ধ্রুম ধ্রুম ধ্রুম, পিস্তলের পর পিস্তলের ধমক। ভয়ে কেঁচোর মতো বোম্বেটের দল নিচের তলায় গিয়ে হাজির হতে দেরি করল না। তারপর দুমদাম করে বন্ধ করে দেওয়া হলো সব দরজা। অগ্নিসংযোগ করা হলো বড় বড় গন্ধকের কুণ্ডে। দাউ দাউ করে আগুন জ্বলল না বটে, কিন্তু হু হু করে গন্ধকের ধোঁয়া বেরিয়ে ক্রমেই কুণ্ডলিত ও পুঞ্জীভূত হয়ে সেই রন্ধহীন বদ্ধ জায়গাটাকে করে তুলল ভয়ঙ্কর দুঃসহ। দৃষ্টি হয়ে যায় অন্ধ, শ্বাস প্রশ্বাস হয়ে আসে রুদ্ধ। অন্তিম কাল মনে হয় আসন্ন। অমন যে বেপরোয়া, নিষ্ঠুর, হিংস্র ও নরখাদক বোম্বেটের দল, তারাও হাঁচতে হাঁচতে, কাশতে কাশতে, হাঁপাতে হাঁপাতে ও মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে কালোদেরের সামনে বসে পড়ে আর তো স্বরে চেঁচাতে লাগলো। দুই হাতে দুটো করে পিস্তল ছুঁড়তে ছুঁড়তে কালোদেরে বিকট স্বরে অট্টহাস্য করে নেচে উঠে বলল, একবার নরকে ভর্তি হলে আমার শয়তান দাদা আর তোদের ছুটি দেবে না। এই বেলা সময় থাকতে থাকতে নরকবাসের অভ্যাসটা করে নে রে। তখনই দরজা খুলে দিয়ে কালোদেরে গর্জন করে বলল, কেমন কেমন এখন বুঝলি তো এ জাহাজের আসল কর্তা কে? জাহাজের ওপর থেকে কালোদেরের আস্ফালন শুনতে শুনতে ক্যাপ্টেন হার্নিগোল্ডের বুকটা কেঁপে উঠল। তিনি বুঝলেন, এমন সাংঘাতিক সহকারীর সঙ্গে সমুদ্র যাত্রা করা অতিশয় বিপজ্জনক। এখন কোনো উপায়ে এই নারকের পাল্লা থেকে ভালোয় ভালোয় ছাড়ান পাওয়া যায় তো ভালো। আরো কয়েকদিন যেতে না যেতেই ক্যাপ্টেনের ভয় আরো বদ্ধমূল হয়ে উঠল। একদিন সমুদ্রে আবির্ভূত হলো দুখানা জাহাজ। তারা আসছে যথাক্রমে হাভানা ও বারমুডা থেকে। হার্নিগোল্ডের জাহাজে অমনি উড়িয়ে দেওয়া হলো হাড় ও মরার মাথা আঁকা কালো জলি রোজার পতাকা। আগন্তুক দুই জাহাজই সেই অশুভ পতাকা দেখে শিউরে উঠে আত্মসমর্পণ করল বিনা বাক্য ব্যয়। হার্নিগোল্ড জাহাজ দুখানা নিঃশেষে লুণ্ঠন করলেন বটে, কিন্তু তাদের লোকজনদের অক্ষত দেহেই মুক্তি দিলেন। অকারণে তিনি রক্তপাতের পক্ষপাতী ছিলেন না, কিন্তু কালোদেরে দারুণ ক্রোধে ধেই ধেই করে নাচতে নাচতে গর্জন করে উঠল, ওদের সবাইকে ফেলে দাও সমুদ্রে, ওরা মাছেদের খোরাক হোক। এই জাহাজের ক্যাপ্টেন হচ্ছি আমি, তুমি হুকুম দেবার কেউ নও। মরা মানুষ কথা কয় না, সাক্ষ্য দিতে পারে না। আমি ক্যাপ্টেন হলে কখনো ওদের ছেড়ে দিতুম না। ভয় নেই, ভয় নেই। তুমি যাতে ক্যাপ্টেন হতে পারো শীঘ্রই আমি সে ব্যবস্থা করে দেব। কালোদেরের মুখে হাসি ফুটল বটে, কিন্তু সেই হাসি হচ্ছে দস্তুর মতো বিষাক্ত। বাসনা পূর্ণ হলো না বলে মনের দুঃখ ভুলবার জন্য সে সদা লুণ্ঠিত জাহাজ থেকে একটা মদের পিপে টেনে এনে নিজের দলের সবাইকে ডাক দিয়ে বললে, চলে আয় সব তৃষ্ণার্তদের দল, পেট ভরে মদ খা আর প্রাণ ভরে ফুর্তি কর। জাহাজের ওপরে বইল যেন মদের ঢেউ। কালোদেরের টুপি থেকে
লম্বমান জ্বলন্ত পলিতাগুলো দেখতে লাগলো যেন অভিনব দেওয়ালির বাঁধা রোশনাই। মদে চুমুকের পর চুমুক দিতে দিতে বলতে লাগলো, জানিস তোরা আমার বাহাদুরি? এই অঞ্চলের 12টা বন্দরে আছে আমার 1 ডজন বউ। আমি কি চেষে লোক রে? দুদিন সবুর করলেই দেখবি আমি হয়েছি নিজস্ব জাহাজের মালিক, আর তার নাবিকরা পুরোপুরি আমারই তাবেদার। তার স্বাদ পূর্ণ হলো দিন কয়েক পরেই। সমুদ্রে ঢেউ কেটে এগিয়ে আসছে একখানা বাণিজ্য পথ। বোম্বেটে জাহাজের কৃষ্ণ পতাকা দেখেও তার লোকজনরা দমল না, লড়াই করার জন্য প্রস্তুত হতে লাগলো। কালোদেরেও তো চায় মারামারি, রক্তারক্তি, খুনোখুনি। ক্যাপ্টেন হার্নিগোল্ডকে ইচ্ছার বিরুদ্ধেও সায় দিতে হলো। বোম্বেটে জাহাজ থেকে হুঙ্কার দিয়ে উঠল কামানের সারি, এবং সঙ্গে সঙ্গে সায় দিয়ে তপ্ত বুলেট প্রেরণ করতে লাগলো বন্দুকগুলো। মরমর করে ভেঙে পড়ল বাণিজ্যপথের কয়েকখানা তক্তা, এবং শোনা গেল আহতদের সকরুণ আর্তনাদ। দুই জাহাজ পাশাপাশি হতেই কান ফাটানো তৈরব গর্জন করে মহাকায় কালোদেরে মূর্তিমান অভিশাপের মতো লাফ দিয়ে পড়ল বাণিজ্যপথের ওপরে, এবং শূন্যে বন বন করে ঘুরতে লাগলো তার রক্তলোভী শানিত ও বৃহৎ তরবারি। যারা বাধা দিতে এলো তাদের কেউ প্রাণে বাঁচল না। নিজের জাহাজে দাঁড়িয়ে ক্যাপ্টেন হার্নিগোল্ড আশা করেছিলেন শত্রু বেষ্টিত কালোদেরে এ যাত্রা আর আত্মরক্ষা করতে পারবে না। এ কথাও ভেবেছিলেন নিজেই পিস্তল ছুঁড়ে পথের কাঁটা দূর করবেন। কিন্তু হায়, পিস্তলের গুলি অত দূরে পৌঁছবে বলে মনে হলো না। ব্যর্থ হলো হার্নিগোল্ডের আশা। শোনা গেল কালোদেরের ষণ্ড কণ্ঠের সঙ্গে অন্যান্য বোম্বেটেদের হৈ হুল্লোড় জয়ধ্বনি। বাণিজ্যপথ অধিকৃত এবং তার লোক লস্কর হত আহত বা বন্দী যাত্রীদের দিকে অঙ্গুলি নির্দেশ করে কালোদেরে নির্দয় হুকুম দিল, ওদের সমুদ্রে ফেলে দে, ওরা মাছেদের উপবাস ভঙ্গ করুক। যাত্রীদের কণ্ঠে কণ্ঠে জাগল গগনভেদী ক্রন্দন ধ্বনি। কিন্তু সেদিকে কর্ণপাত না করে কালোদেরে বলল, এইবারে বন্দি নাবিকদের ব্যবস্থা কর। যারা আমাদের দলে যোগ দিতে না চাইবে তারাও হবে মাছেদের খোরাক। আহত শত্রুগুলোকেও ওই সঙ্গে জলে ফেলে দে। চিৎকার ও হাহাকার কোনো কিছুতেই কান না পেতে বোম্বেটেরা কালোদেরের হুকুম তামিল করতে লাগলো। কালোদেরে চেঁচিয়ে হার্নিগোল্ডকে ডেকে বলল, শুনুন ক্যাপ্টেন, এ জাহাজখানা এখন আমাদের। আমাদের নয় বাপু, খালি তোমার। আজ থেকে তুমি হলে ক্যাপ্টেন টিচ। ক্যাপ্টেনের পদে উন্নীত হয়ে কালোদেরের ওষ্ঠাধরের ওপর দিয়ে হাসির ঝিলিক খেলে গেল বটে, কিন্তু মনে মনে সে সন্তুষ্ট হলো না। এখানা হচ্ছে মাত্র গ্রুপ, মানে এক মাস্তুলের ছোট জাহাজ।
সে চায় বহু বড় বড় জাহাজের বহর চালনা করতে। হার্নিগোল্ডের জাহাজখানাও গ্রুপ শ্রেণীভুক্ত। কয়েকদিনের বিশ্রাম, তারপর আবার নতুন শিকারের সন্ধানে সমুদ্র যাত্রা। দুদিনের মধ্যেই জুটল এক পরম লোভনীয় শিকার, একখানা মস্ত বড় ফরাসি জাহাজ। চোখে কানে ভালো করে কিছু দেখবার ও শুনবার আগেই বোম্বেটেদের জাহাজ দুখানা তীর বেগে তার দুই পাশে গিয়ে একসঙ্গে প্রচণ্ড গোলাগুলি বৃষ্টি করতে লাগল। ফরাসি জাহাজখানার অবস্থা হলো টলমল। দলে দলে মাল্লা মৃত বা জখম হয়ে লুটিয়ে পড়ল, এবং তারপরেই দেখা গেল এক রোমশ নরদানবের পেছনে পেছনে বোম্বেটেরা দলে দলে উঠছে আক্রান্ত জাহাজের পাটাতনের উপরে। তখনও যেসব হতভাগ্য জীবন্ত ছিল, তারাও জাহাজের পাটাতন থেকে নিক্ষিপ্ত হয়ে সশরীরে পাতাল প্রবেশ করল। কালোদেরে তৎক্ষণাৎ সেই নতুন ও প্রকাণ্ড জাহাজের নাম রাখল প্রতিহিংসা। তারপর জলের ধারে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওহে নরকের খোকা হার্নিগোল্ড, তোমার ওই পুচকে খেলো জাহাজকে আমি এইখান থেকেই বিদায় সেলাম ঠুকছি। আমি নিজের পছন্দ মাফিক জাহাজ পেয়েছি, তোমাকে এর মালপত্তরের ভাগও দেওয়া হবে না। বুঝলে হার্নিগোল্ড? ক্যাপ্টেন হার্নিগোল্ড কোনো জবাব দিলেন না। নিজের জাহাজের মুখ ঘুরিয়ে আবার ফিরে চললেন নিউ প্রভিডেন্সের দিকে। বোম্বেটে গিরিতে তার ঘৃণা ধরে গিয়েছে। তিনি এই নিষ্ঠুর ও নিকৃষ্ট ব্যবসা ছেড়ে দেবেন। কালোদেরের নাম লোকের মুখে মুখে ফিরতে দেরি লাগল না। প্রথমেই তার কবলগত হল একখানা ইংরেজ জাহাজ গ্রেট অ্যালেন। তারপরেই প্রমাণিত হল কালোদেরে যে সে সাধারণ বোম্বেটে নয়, সে কেবল আত্মরক্ষায় অক্ষম সদাগরী জাহাজ দেখলেই তেরে এসে হাতিয়ার হাঁকড়ায় না, এবং রণতরীর সামনে পড়লেই চটপট চম্পট দিয়ে প্রাণ বাঁচাবার চেষ্টা করে না। স্কারবরো হচ্ছে ইংরেজদের বৃহৎ যুদ্ধ জাহাজ। তার পাটাতনে সাজানো সারে সারে ভারী ভারী কামান, এবং তার নৌসৈন্যদের প্রত্যেকেই বন্দুকের অধিকারী। হঠাৎ স্কারবরো গিয়ে হাজির বোম্বেটেদের প্রতিহিংসার সামনে। যুদ্ধজাহাজের নায়ক বরাবরই দেখে এসেছেন, রণতরীর সম্মুখীন হলেই বোম্বেটেরা তাড়াতাড়ি জাহাজের সব পাল খাটিয়ে দিয়ে বাঘের সামনে ভীরু হরিণের মতো পালাবার চেষ্টা করে। সেই চেষ্টা ব্যর্থ করবার জন্য তিনি আগে থেকেই নিজের জাহাজের সব পাল তুলে দিয়ে কামান দাগতে দাগতে এগিয়ে গেলেন। কিন্তু কি আশ্চর্য, প্রতিহিংসা পালাবার কোনো চেষ্টাই করল না। মুখ ভরা হাসি নিয়ে নিজের জাহাজের পাটাতনের ওপরে অচল হয়ে দাঁড়িয়ে আছে কালোদেরে। তার বেণীবদ্ধ শ্বশ্রু দুই ভাগে বিভক্ত হয়ে দুই স্কন্ধের ওপরে নিক্ষিপ্ত। তার টুপিতে সংলগ্ন প্রজ্বলিত পলিতাগুলো অগ্নিসর্প শিশুর মতো জোর হাওয়ায় দিকে দিকে ছিটকে পড়ে যেন ছড়িয়ে দিচ্ছে আগুনের হলকা। বোম্বেটে গোলন্দাজরাও কামানে অগ্নি সংযোগ করতে উদ্যত হল। আরো একটু সবুর করো, এখনো কামান দাগার সময় হয়নি, ওদের আরো কাছে আসতে দাও। তীক্ষ্ণ দৃষ্টিতে এসে দেখতে লাগলো দুই জাহাজের মাঝখানকার দূরত্ব ক্রমেই কমে আসছে। তারা প্রায় সামনাসামনি এসে পড়ল। অবশেষে আচম্বিতে শূন্যে তরবারি চালনা করে কালোদেরে হুঙ্কার দিয়ে হুকুম দিল, সময় হয়েছে,
কামান ছাড়ো। প্রতিহিংসার সমস্ত কামান একসঙ্গে গর্জন করে উঠল, গুড়ুম 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 গুড়ুম। যুদ্ধ জাহাজ স্কারবরো প্রথম আক্রমণেই বেধড়ক মার খেয়ে একেবারে কাত হয়ে পড়ল। বিপুল বিস্ময়ে নৌসেনানায়ক কোনো রকমে নিজের রণতরী সামলে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়ে নিজেদের মান রক্ষা করতে না পারলেও রক্ষা করলেন পৈতৃক প্রাণগুলো। বোমবেটে জাহাজের পিছনকার সবচেয়ে উঁচু পাটাতনের ওপরে দেখা গেল গগনভেদী চিৎকারে দিগবিদিক কাঁপিয়ে বিরাট বপু কালো দেড়ে ইংরেজ নৌসেনাদের ওপরে গালাগালি ও অভিশাপ বর্ষণ করছে এবং মাথার ওপরে বনবনিয়ে তরবারি ঘোরাতে ঘোরাতে কখনো লাফ মারছে শূন্য পথে ও কখনো মেতে উঠছে তাণ্ডব নৃত্যে। ইংরেজ রণতরীকে হারিয়ে দেওয়ার পর কালো দেড়ের খাতিরের সীমা রইল না। তার নাম শুনলেই দেহপিঞ্জর ছেড়ে ভয়ে উড়ে যেতে চায় লোকের প্রাণ পাখি। বিশেষত মালবাহী জাহাজি কাপ্তেনদের দুর্ভাবনার অন্ত নেই, যার দেখা পেলে যুদ্ধে নিরস্ত হয়ে পিট্টান দেয় ইংল্যান্ড রাজের সশস্ত্র ও সুসজ্জিত রণতরী। তার সঙ্গে মুখোমুখি হলে নিরস্ত্র নির্বল সওদাগরী জাহাজ কতটুকু বাধা দিতে পারে? না, বাধা দিতে পারেনি সত্যি সত্যি। আর এই সত্য বোঝা গেল কিছুদিন যেতে না যেতেই, কারণ উপরি উপরি কয়েকখানা জাহাজ বন্দি করে কালো দেড়ে হয়ে দাঁড়ালো রীতিমতো এক নৌবহরের অধিকারী। যেসব জাহাজ উল্লেখযোগ্য মনে হলো না, সেগুলোকে সে বিনা বাক্য ব্যয়ে ডুবিয়ে দিল মহাসাগরের অতল পাতালে। সফল হলো কালো দেড়ের বহুদিনের উচ্চাকাঙ্ক্ষা। তার তাবে এখন এসেছে সত্য সত্যই নৌবহর। কোনো সওদাগরী জাহাজ আজ অস্ত্র বলে বলিয়ান হলেও তার সঙ্গে পাল্লা দিতে পারবে না। বন্দি বা ধৃত জাহাজের অসংখ্য লোক প্রাণ দিল বোমবেটেদের বন্দুক বা অন্যান্য অস্ত্রের মুখে। তুলনায় তাদের ভাগ্য ভালোই বলতে হবে। কিন্তু যারা মরল না এবং যারা জখম হয়েও বেঁচে রইল, তাদের পরিণাম হল মর্মবিদারক। কালো দেড়ের নিদারুণ নির্দেশে সাগরে ঝাঁপ খেতে বাধ্য হয়ে তাদের প্রত্যেকেই লাভ করল সজ্ঞানে সলিল সমাধি। ভালোয় ভালোয় আত্মসমর্পণ করেও বাঁচোয়া নেই, কেঁদে কেটে হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়াও ব্যর্থ। কালো দেড়ের পাষাণ হৃদয়ে কেউ দেখেনি দয়ামায়ার ছিটে ফোঁটাও। তার মুখে শোনা যায় একই ধরনের উক্তি, ওদের জোর করে ছুঁড়ে ফেলে দে সমুদ্রে। ও কোরা মাছেদের খোরাক, করু কোরা হাঙরদের উদর পূরণ। সেই সময় অসীম সাগরের আকাশ বাতাস কাঁপিয়ে কত হাজার মানুষের তীব্র ক্রন্দনধ্বনি শুনে চমকিত হয়ে উঠেছিল প্রতিধ্বনির পর প্রতিধ্বনি। কোথাও তার কোনো হিসেব লেখা নেই। তার দুষ্কর্মের সাক্ষ্য হতে পারে এমন কোনো মানুষ বা জাহাজের অস্তিত্ব রক্ষা করা কালো দেড়ের কাছে ছিল দস্তুর মতো নির্বুদ্ধিতার কাজ। এক জাহাজের অধ্যক্ষকে বলে ক্যাপ্টেন এবং একাধিক জাহাজের অধ্যক্ষ কমোডোর নামে পরিচিত। কালো দেড়ে গ্রহণ করল উচ্চতর কমোডোর উপাধি। আহা, আজ আমার মা বেঁচে থাকলে পুত্রের গৌরবে হতেন গৌরবিনী। কিন্তু মা পরলোকে গেলেও ইহলোকে বসে এতটা গৌরব চুপচাপ ধাতস্থ করাও যায় না। অতএব সে নির্দেশ দিল,
উৎসব করো সবাই, উৎসব করো। কালোদেরের বোম্বেটে শাস্ত্রে উৎসবের অর্থ হচ্ছে নারকীয় কাণ্ড। সাগরের দিকে দিকে তার নৌবহরের গোলন্দাজরা সমস্ত কামান থেকে ক্রমাগত অগ্নিবৃষ্টি করে দেখাতে লাগলো বিরাট ও ভয়ঙ্কর আগ্নেয় দৃশ্য। দৈবগতিকে ও দুর্ভাগ্যক্রমে যারা তথাকথিত উৎসবের সেই অগ্নুৎপাতের মধ্যে এসে পড়ল, তারা যে কেউ ধনে প্রাণে রক্ষা পেল না, সে কথা বলাই বাহুল্য। একে একে জলে ডুবে মরল চারখানা লুণ্ঠিত জাহাজ। তারপর নামে উৎসব শেষ হলো বটে, কিন্তু জলপথে ছুটোছুটি করে জাহাজের পর জাহাজের উপরে হানা দিয়ে লুটতরাজ, রক্তপাত ও নরহত্যা প্রভৃতি পৈশাচিক কাণ্ড চলল অবিশ্রান্ত। কালোদেরে ধনী যাত্রীদের কিন্তু প্রাণে মারত না, বন্দি করত। বন্দরে পৌঁছে আত্মীয়দের কাছে খবর পাঠিয়ে প্রচুর টাকা মুক্তিমূল্য আদায় না করে তাদের ছেড়ে দেওয়া হতো না। বলা বাহুল্য, ইতিমধ্যে ধনী বন্দীদের জড়োয়া গহনা ও অন্যান্য মূল্যবান জিনিস লুণ্ঠিত হয়ে উঠত গিয়ে কালোদেরের প্রশস্ত ভাণ্ডারে। এইভাবেও সে প্রভূত ঐশ্বর্যের অধিকারী হয়েছিল। ওই অঞ্চলে সমুদ্রের চারিদিকে আছে অসংখ্য ছোট ছোট দ্বীপ। সেই সব নামহীন দ্বীপে কখনো মানুষ বাস করে না। তাদের কোথায় কি আছে তাও কেউ জানে না। প্রবাদ, এমনই কোনো অজানা দ্বীপে কালোদেরে এডওয়ার্ড টিচ তার বিপুল ঐশ্বর্য লুকিয়ে রেখেছিল, কিন্তু সেই গুপ্তধনের ঠিকানা কেউ আদায় করতে পারেনি। কালোদেরে বলতো, আমি আর শয়তান ছাড়া আমার গুপ্তধনের ঠিকানা আর কারোর জানা নেই। তার বসনভূষণও এখন জাহির করে প্রচুর জাঁকজমক। তার হাতের প্রত্যেক আঙুলে শোভা পায় হীরা পান্না বসানো আংটি। তার গলায় দোলে অনেকগুলো সোনার হারের লহর। তার বুকের বন্ধনীতে ঝোলে এখন নতুন যে 3 জোড়া পিস্তল, তাদের নলচেগুলো রূপো দিয়ে গড়া এবং তাদের কুঁদোগুলো মূল্যবান প্রস্তর দিয়ে অলঙ্কৃত। কালোদেরের এক প্রধান সহকারী ও প্রিয় পাত্র ছিল ইসরায়েল হ্যান্ডস। একদিন তাকে ডেকে এসে চুপি চুপি বলল, আমাদের দল কি অতিরিক্ত ভারী হয়ে পড়েনি? নিশ্চয়ই। এত লোককে লাভের অংশ দিতে দিতে আমাদের নিজেদের আয়ের পরিমাণ কমে যাচ্ছে। ঠিক ধরেছ হ্যান্স, তাহলে কৌশলে অংশীদারের দল হালকা করে ফেলা যাক। বিভিন্ন ওজোর দেখিয়ে 2 বারে 2 দল লোককে বিভিন্ন বিজন দ্বীপে নামিয়ে দিয়ে বাছা বাছা লোক নিয়ে কালোদেরে দূর সমুদ্রে নিরুদ্দেশ হয়ে গেল। একবারও ভেবে দেখল না যে এতদিন বিশ্বস্তভাবে যারা তার হুকুম মেনে এসেছে, জনহীন অজানা দ্বীপে পরিত্যক্ত হয়ে তাদের দুরবস্থা উঠবে কতখানি চরমে। পরে সে কেবল এইটুকু উপলব্ধি করতে পেরেছিল যে হালকা দল নিয়ে কাজ করলে পকেট ভারী হয় বটে, কিন্তু আত্মরক্ষার দিক দিয়ে সৃষ্টি হয় গুরুতর সমস্যা। বৎসরকালব্যাপী লুটতরাজ ও নরমেধ যজ্ঞের পর আটলান্টিক মহাসাগর ও তার তীরবর্তী দেশগুলো যখন হয়ে উঠেছে প্রায় অরাজক ও হত্যা হাহাকারে ধ্বনিত প্রতিধ্বনিত, এবং সবাই যখন দুঃখ শোকে ক্রোধে একান্ত মরিয়া হয়ে কালোদেরের বিরুদ্ধে এক বাক্যে করছে বিদ্রোহ ঘোষণা, তখন সে একদিন অম্লান বদনে বললে, হ্যান্স, চলো নর্থ ক্যারোলিনার দিকে। দিনরাত খালি জল আর জল দেখতে দেখতে আমার আর ভালো লাগছে না। জল দেখা ছাড়া আর উপায় কি?
স্থলে নামলেই তো আমাদের ধরা পড়ে ফাঁসি কাঠের দোলনায় দুলতে হবে। কোচ পারোয়া নেই, আমরা ফাঁসির দোলনায় দুলব না, রাজার কাছে মার্জনা ভিক্ষা করব। হ্যাঁ, বলেন কি কর্তা? মার্জনা ভিক্ষা? কে আমাদের মার্জনা করবে? গভর্নর চার্লস ইডেন আমাদের হাসি মুখে মার্জনা করবেন। বলেন কি? হাসি মুখে? হ্যাঁ, গভর্নর ইডেন বড় ভালো লোক, হে, যুক্তি মানেন। আমার যুক্তি কি জানো ভায়া? কি? উৎকোচ, ঘোষখোরকে বশ করা মোটেই কঠিন নয়। নর্থ ক্যারোলিনা হচ্ছে আমেরিকার আটলান্টিক সাগর তীরের একটি প্রদেশ। সেই প্রদেশের বাথ নগরে বাস করেন ইংল্যান্ডের রাজপ্রতিনিধি চার্লস ইডেন। কালোদের জাহাজ গিয়ে নোঙর ফেলল সেইখানেই। মানুষ চিনতে ভুল করেনি কালোদেরে। গভর্নর ইডেন তার যুক্তি অকাট্য বলেই মেনে নিলেন। উচিত মতো উৎকোচ হজম করে তিনি কালোদের সমস্ত অপরাধ কেবল রাজার নামে ক্ষমাই করলেন না, উপরন্তু তার সঙ্গে জমে উঠল তার দস্তুর মতো দোস্তি, যাকে বলে দহরম মহরম আর কি। সবাই অবাক, হতভম্ব। বাথ শহরের একটি মেয়েকে দেখে কালোদের ভারী পছন্দ হলো। তৎক্ষণাৎ সে করল বিবাহের প্রস্তাব। কন্যাও নারাজ নয়। তখন সদাশয় গভর্নর বললেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে এই শুভ কার্য সম্পন্ন করব। এটি কালোদের ত্রয়োদশ কি চতুর্দশ বিবাহ তা ঠিক করে বলা যায় না। বিবাহে নিতবরের আসন গ্রহণ করল গভর্নরের সেক্রেটারি টোরিয়াস নাইট। খুব ঘটা করে শুভ কার্য সম্পন্ন হলো বটে, তবে শহরের বুনিয়াদি বংশের সম্ভ্রান্ত ব্যক্তিগণ আমন্ত্রিত হয়েও উৎসবে যোগ দিলেন না। কিন্তু কালোদের তাদের উপরেও নিল এক হাত। খুব জমকালো সাজ পোশাক পরে সে স্ত্রীকে সঙ্গে নিয়ে একে একে বিখ্যাত সম্ভ্রান্ত বংশীয়দের বাড়িতে গিয়ে হাজির হয়, আর দারোয়ান ও খানসামাদের ডেকে বলে, তোমাদের মনিবকে গিয়ে খবর দাও, স্বয়ং শ্রীমতী টিচ দ্বারদেশে অপেক্ষা করছেন। দারোয়ান ও খানসামাদের ইতস্তত করতে দেখলেই কালোদের তার রত্ন খচিত রূপোয় বাঁধানো পিস্তলগুলো গুরুম গুরুম শব্দে ছুঁড়তে শুরু করে দেয়। দিকে দিকে বো বো করে ছুটতে থাকে গরম গরম বুলেট, এবং দারোয়ান ও খানসামারা হয় ভয়ে থরহরি কম্পমান। তারপরে দরজা খুলতে ও গৃহস্বামীর আতিথ্য লাভ করতে বিলম্ব হয় না। কালোদের বারবার এইভাবেই প্রমাণিত করল সেই পুরাতন সত্য কথাটাই, জোর যার মুল্লুক তার। এখানে এসেও কিন্তু কালোদের নদীপথে বোম্বেটেগিরি ছাড়ল না। বহু জাহাজ থেকে মালপত্তর ও ধনরত্ন লুণ্ঠিত হতে লাগলো, এবং বলা বাহুল্য যে গোপনে তার লাভের অংশ থেকে বঞ্চিত হলেন না স্বয়ং গভর্নরও। জাহাজের মালিকদের কাছ থেকে অভিযোগ এলে গভর্নর ইডেন মুখে যথেষ্ট সহানুভূতি প্রকাশ করলেও কাজে কিছুই করেন না। জাহাজের মালিকরা শেষটা এখানে হতাশ হয়ে পার্শ্ববর্তী প্রদেশ ভার্জিনিয়ার গভর্নর স্পটসুডের কাছে গিয়ে নিজের জরুরি নালিশ জানালেন। ফল পাওয়া গেল হাতে হাতে। গভর্নর স্পটসুড তৎক্ষণাৎ ঘোষণা করে দিলেন, যে কালোদেরকে গ্রেপ্তার বা বধ করতে পারবে তাকেই 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের নৌবহরের দক্ষ যোদ্ধা লেফটেন্যান্ট রবার্ট মেনার্ডের ওপরে হুকুম জারি করা হলো। তিনি যেন অবিলম্বে কালোদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। গভর্নর ইডেনের সেক্রেটারি টোরিয়াসও কালোদের কাছ থেকে অল্প বিস্তর ঘুষ খেয়ে তার ভক্ত হয়ে পড়েছিল। ইংরেজ নৌসেনাদের এই যুদ্ধ প্রস্তুতির কথা শুনে সে প্রমাদ গুণে বোম্বেটের কাছে তাড়াতাড়ি খবর পাঠিয়ে দিল। কিন্তু খবর পেয়েও কালোদের কিছুমাত্র দমল না বা ভীত হল না। নিজের দলের সবাইকে ডেকে অবহেলা ভরে বলল, ওহে শুনছ, টোরিয়াস চিঠি লিখে জানিয়েছে যে
রাজার সৈন্যরা নাকি আমাদের শাস্তি দিতে আসছে। জাহান্নামে যাক রাজা, যারা আসতে চায় আসুক তারা। আমি তো জাকিয়ে বসে আছি নিজের আড্ডায়। সিংহের গহ্বরে ঢুকে ফেরুপাল আর কি করতে পারে? তখন সান্ধ্যকাল। হ্যান্ডস ও আরো দুজন বোম্বেটেকে নিয়ে কালো দেরে নিজের কামরার ভেতরে প্রবেশ করে খুব খুশি মুখে বললে, আবার লড়াই হবে। কি মজা, কি মজা, আবার লড়াই হবে। ঢালো ঢালো মদ ঢালো, প্রাণ ভরে পান করো। আজ আমাদের আনন্দের দিন। দেখা যাক, দেখা যাক কে কত বেশি মদ খেতে পারে। একটা টেবিলের চারদিকে বসে 4 জনে মিলে মদ্যপান শুরু করে দিল। বাতির আলোতে খালি কালো দেরের গলার হার ও আঙুলের আংটিগুলো নয়, মুখের দাড়ি গোঁফের জঙ্গলের ভেতর থেকে তার খুদে খুদে চোখ দুটো জুলজুল করে জ্বলছিল এবং জাহির করছিল যেন কোনো নির্দয় কৌতুকের রহস্যময় ইশারা। শয়তানের কাছে গিয়ে শয়তানি ছাড়া আর কি আশা করা যায়? বোধ করি সেই কারণেই প্রচুর মদ্যপান করেও জনৈক চালাক বোম্বেটে নেশায় ঝিমিয়ে পড়েনি, নিজের দৃষ্টিকে রেখেছিল অত্যন্ত জাগ্রত। হঠাৎ সে দেখল কালো দেরের দুটো পিস্তল শুদ্ধ দুখানা হাত ধীরে ধীরে টেবিলের তলায় গিয়ে ঢুকল। সে চটপট উঠে দাঁড়িয়ে একটা ওজোর দেখিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। অকস্মাৎ বিকট চিৎকার করে কালো দেরে এক ফুঁয়ে নিভিয়ে দিল বাতিটা এবং অন্ধকারের সঙ্গে ছুঁড়ল তার পিস্তল দুটো। তারপরেই আগ্নেয়াস্ত্রের গর্জন ও ভয়াবহ আর্তনাদ এবং একটা ভারী দেহ পতনের শব্দ। তাড়াতাড়ি আলো জেলে দেখা গেল হ্যান্ডস 2 হাতে হাঁটু চেপে যন্ত্রণায় ছটফট করছে এবং তার আহত হাঁটু থেকে হু হু করে বেরোচ্ছে রক্তের ধারা। একজন বোম্বেটে জিজ্ঞাসা করল, এর অর্থ কি? হা হা করে হাসতে হাসতে কালো দেরে বলল, এর অর্থ হচ্ছে মাঝে মাঝে এক একজনকে শাস্তি না দিলে সবাই ভুলে যাবে যে এ জাহাজের আসল কর্তা কে। তারপর সে হেঁট হয়ে পড়ে বলল, চলে এসো হ্যান্ডস, চলে এসো। তোমার বিশেষ কিচ্ছু হয়নি। হাঁটুর উপরে একটা ছোট ছ্যাদা বই তো নয়। শহরে গিয়ে ডাক্তার দেখালেই 2 দিনে সেরে যাবে। কি বলো হ্যান্ডস? কিন্তু হ্যান্ডস কিছুই বলল না। পরদিন সকালেই তাকে দোলায় তুলে শহরে পাঠিয়ে দেওয়া হলো। ওদিকে তরুণ নৌসেনাপতি লেফটেন্যান্ট মেনার্ড প্রস্তুত হচ্ছিলেন যুদ্ধের জন্য। বোম্বেটেদের জাহাজ তখন বাহির সমুদ্রে ছিল না, একটা খাড়ির অর্থাৎ স্থলভাগে প্রবিষ্ট সমুদ্রের অপ্রশস্ত অংশ ভেতরে গিয়ে নোঙর ফেলে যুদ্ধের জন্য অপেক্ষা করছিল। মেনার্ড বুঝলেন তার অধীনে নইম ও পাল নামে যে 2খানা প্রকাণ্ড রণতরী আছে, গভীর সাগরের আনাগোনার উপযোগী করে তারা গঠিত। একে তো খাঁড়ির জলপথ সংকীর্ণ, উপরন্তু চড়া পড়েছে তার যেখানে সেখানে বড় জাহাজ ঢুকলেই চড়ায় আটকে অচল ও অকেজো হয়ে পড়বে। কালোদেরের চালাকি বুঝে নিয়ে রণকুশলী মেনার্ড তার ফাঁদে ধরা পড়তে রাজি হলেন না। তিনি রূপ বা 1 মাস্তুলের 2খানা অপেক্ষাকৃত ছোট ও হালকা জাহাজ নির্বাচন করলেন। তারা অগভীর জলেও চলাফেরা করতে পারবে অনায়াসে। তার উপরে তাদের আরও হালকা করবার জন্য ভারী ভারী কামানগুলো সরিয়ে ফেলা হলো। পরিবর্তে আমদানি করা হলো গাদা গাদা বন্দুক। বড় কামানের অভাব পূরণ করবে তাদের সংখ্যাধিক্যই। খবর নিয়ে জানা গেল বোম্বেটেদের দলে 25 জনের বেশি লোক নেই, কারণ কালো দেরে অতিরিক্ত লাভের লোভে
দল অতিশয় হালকা করে ফেলেছে। মেনার্ড সঙ্গে নিলেন প্রায় 50 জন সৈন্য। 50 জন বন্দুকধারীর সামনে দাঁড়ালে 25 জনকে পড়তে হবে, যার পর নাই বেশ বেকায়দায়। এই ছিল তার ধ্রুব ধারণা। খাঁড়ির বাঁকের মুখে আচম্বিতে দেখা গেল দুখানা জাহাজের মাস্তুলের চূড়া। হুঁশিয়ার! দুখানা জাহাজ আসছে! লাফ মেরে পাটাতনের ওপরে উঠে কালোদের এক নজরে যা একবার দেখে নিয়ে বলল, রাজার অভিযান, কিন্তু আমার এখানে আসার মজাটা ওদের ভালো করেই টের পাইয়ে দেব। বাছারা ঘুঘু দেখেছে, ফাঁদ তো দেখেনি। সে তখনও জানত না তার ফাঁদ আছে মেনার্ডের নখদর্পণে। রাজার জাহাজ কাছে এসে পড়ল। কালো দেড়ে হাঁকল, কে তোমরা? টের পাবে অবিলম্বেই। মেনার্ড তীক্ষ্ণ দৃষ্টি চালনা করে বুঝলেন যে বোম্বেটেদের জাহাজখানা আকারে তাদের চেয়ে বিশেষ বড় না হলেও ওর মধ্যে নিশ্চয়ই গাদাগাদি করা আছে কামানের পর কামান। ওখানাও এমন হালকাভাবে তৈরি যে এই বিপদ সংকুল অগভীর জলেও অনায়াসে আনাগোনা করতে পারে। ভ্রু কুঞ্চিত করলেন মেনার্ড। ওদের পোত পার্শ্বের কামানগুলোর দারুণ অগ্নিবৃষ্টিতে মুষড়ে পড়লে চলবে না, তাকে একেবারে বোম্বেটে জাহাজের পাশাপাশি গিয়ে পড়ে মুষলধারে গুলি বৃষ্টি করে প্রথমেই শত্রুদের রীতিমতো অভিভূত করে ফেলতে হবে। সৈন্য বন্দুকের সংখ্যাধিক্যের ওপরেই তার প্রধান ভরসা। কিন্তু জলে এখন ভাঁটার টান। সময়টা এখানকার যুদ্ধের পক্ষে উপযোগী নয়। জোয়ারের জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই স্থির করে মেনার্ড আজকের মতো নোঙর ফেলবার হুকুম দিলেন। সেদিন রাতে বারে বারে মাতাল কালো দেড়ে পাটাতনের উপর ছুটে এসেছিল এবং ভয়ানক গলাবাজি করে জানিয়েছিল, ওরে রাজার চাকরগুলো, কাল প্রভাতী খানার সময় তোদের সকলকেই হতে হবে আমার শখের জল খাবার। মেনার্ড এবার খেপে গিয়ে উত্তরে বলেছিলেন, ওরে শুয়োর, শোন, তোর ওই নোংরা উকুন ভরা কালো দাড়িতে পেরেক মেরে তোকে আমার জাহাজের গায়ে লটকে দেব, এই আমার দৃঢ় প্রতিজ্ঞা। রাজার জাহাজে নোঙর ফেলা হচ্ছে দেখে কালো দেড়ে আন্দাজে বুঝে নিল যে আপাতত বোম্বেটেরা নিরাপদ, কারণ সুচতুর শত্রুর ভাটার সময় অগভীর জলে জাহাজ চালিয়ে বিপদে পড়তে চায় না। সকালে জোয়ার আসার সঙ্গে সঙ্গেই শত্রুপক্ষের আক্রমণ শুরু হবে। সে একজন বোম্বেটেকে কাছে ডেকে এনে একটা দেশলাইয়ের কাঠি জেলে তার চোখের কাছে নাড়তে নাড়তে ফিস ফিস করে বলল, ওরে মূর্খ, ভালো করে শুনে রাখ। যদি দেখিস আমরা হেরে যাচ্ছি আর রাজার সেপাইরা আমাদের জাহাজের ওপরে উঠে পড়ছে, তখনই দেশলাইয়ের কাঠি জেলে আমাদের বারুদখানায় আগুন লাগিয়ে দিবি। তারপর কি মজা হবে জানিস তো? দরাম করে এক দুনিয়া কাঁপানো ধুন্ধুমারের সঙ্গে সঙ্গেই আমরা সবাই মিলে সরাসরি গিয়ে নরক গুলজার করে তুলব। কিরে, পারবি তো? এই ভয়ানক প্রস্তাব শুনে বোম্বেটে বাবাজির আত্মা শুকিয়ে যাবার উপক্রম। মুখ রক্ষা করবার জন্য তবু সে কোনো রকমে মাথা নেড়ে সায় দিল। যা তবে বারুদখানায় গিয়ে প্রস্তুত হয়ে থাক। কাল এসপার কি ওসপার। বোম্বেটে দুরু দুরু বুকে কাঁপতে কাঁপতে প্রস্থান করল। চাঁদ উঠল, জ্যোৎস্না ফুটল। মদে শুকনো গলা ভিজিয়ে নেওয়ার জন্য কালো দেড়ে নিজের কামরার দিকে ছুটল এবং যেতে যেতে আরেকবার গর্জিত কণ্ঠে জানিয়ে দিয়ে গেল যে, ওরে রাজার দাসানুদাসের দল,
শুনে রাখ তোরা, রাত পোয়ালেই আমি তোদের হাড় মাস চিবিয়ে খাবো আর চামড়া নিয়ে ডুগডুগি বাজাবো। উষার সিঁদুর মাখা আকাশ ঢেকে রাখতে পারল না পাতলা কুয়াশার পর্দা। খাঁড়ির বুকে এসেছে জোর জোয়ার, জলে জেগেছে কলকল করে কলহাস্য। রাজার জাহাজ জোড়া এগিয়ে আসছে ধীরে ধীরে ধীরে। মেনার্ড নিজের লোকজনদের ভরসা দিয়ে দৃঢ় কণ্ঠে বলছিলেন, কোনো ভয় নেই, আগে চলো, আগে চলো ভাই। বোমবেটেরা বড় জোর একবার কি দুইবার কামান ছোড়বার ফুরসত পাবে, তারপরেই আমরা ছুটে গিয়ে হুড়মুড় করে তাদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ব। দেখবো তখন 25টা বন্দুক কেমন করে সামলায় 50টা বন্দুকের ঠেলা। আগে চলো। এতক্ষণ পরে কালোদেরের মন দোলায়মান হলো সন্দেহ দোলায়। কুয়াশার ফিনফিনে পর্দা ফুঁড়ে দেখা যাচ্ছে রাজার দুখানা জাহাজ এগিয়ে আসছে, ক্রমেই এগিয়ে আসছে তার দিকে। ঘনায়মান বিপদ। একেবারে শেষ মুহূর্তেই সে আন্দাজ করতে পারল শত্রুরা দলে তার চেয়ে দুগুণ বেশি ভারী। সে স্থির করল জাহাজ নিয়ে খাঁড়ির ভেতরে আরো দুর্গম অংশে গিয়ে আশ্রয় নেবে। সে চেঁচিয়ে হুকুম দিল, নোঙর তোলো, নোঙর তোলো শিগগিরি। কিন্তু সময় নেই, সময় নেই। শত্রু যে শিয়রে, পালাবার পথ যে বন্ধ। কালো দেড়ে কামান দেগে পথের বাধা দূর করতে চাইলে, হ্যাঁ, এই হচ্ছে বাঁচবার একমাত্র উপায়। প্রচন্ড চিৎকারে শোনা গেল তার চরম আদেশ, কামান ছাড়ো, একসঙ্গে সব কামান ছাড়ো, আগুনের ঝড়ে উড়িয়ে দাও সামনের সব প্রতিবন্ধকতা। কর্ণভেদী বজ্রনাদ ধ্বনিত করে শোঁ শোঁ শব্দে বাতাস কেটে তীব্র বেগে ছুটে চলল সেই সর্বনাশা অগ্নিপিণ্ডগুলো। কিন্তু হায় রে হায়, তারা রাজার জাহাজকে স্পর্শ করবার আগেই জলের ভেতরে ঝুপ ঝুপ করে পড়ে তলিয়ে গেল। গোলাগুলো গিয়েছে জলের জঠরে, আমরা অক্ষত। এইবার গর্জন করুক আমাদের বন্দুকগুলো, তারা কেউ ব্যর্থ হবে না। রাগে পাগলের মতো হয়ে কালো দেড়ে দেখল তার দুজন গোলন্দাজ হাত পা ছড়িয়ে মৃত্যু ঘুমে এলিয়ে পড়ল এবং তার জাহাজখানাও চড়ায় আটকে অচল হয়ে পড়ল। কণ্ঠে তার ফুটতে লাগলো পেঁচার মতো কর্কশ চিৎকার। আবার গুড়ুম গুড়ুম গুম। ওরে বাবা, গুলির ঝাঁক বনব নিয়ে ছুটছে কানের পাশ দিয়ে। কালো দেরে প্রাণ বাঁচাবার জন্য তাড়াতাড়ি হুমড়ি খেয়ে বসে পড়ল। কিন্তু এ কি দৈব বিড়ম্বনা! হঠাৎ স্রোতের টানে পড়ে রাজার জাহাজ দুখানার মুখ গেল ঘুরে এবং কালো দেড়েও ছাড়ল না এই দুর্লভ সুযোগ। তৎক্ষণাৎ লাফ মেরে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে সে গর্জে উঠল, আবার কামান ছোড়ো, আবার কামান ছোড়ো, শিগগিরি উড়িয়ে দাও সবাইকে। আবার জাগলো কামানগুলোর ভৈরব তাণ্ডব। এবারে তারা ব্যর্থ হলো না এবং তাদের সঙ্গে যোগ দিতে ছাড়ল না বোমবেটেদের বন্দুকও। তারপর মনে হলো সেখানে সৃষ্ট হয়েছে অভাবিত এক শব্দময় মহানরক। ফটাফট ফেটে গেল রাজার জাহাজ দুখানার নানা জায়গা। হুড়মুড় করে ভেঙে পড়ল তাদের মাস্তুল। মৃত্যুন্মুখ হয়ে যোদ্ধাদের চিৎকার ছুটে গেল দিকে দিকে। নৌসেনাদের 29 জনের মৃতদেহ পড়ে রইল পাটাতনের যেখানে সেখানে। বিকট উল্লাসে চেঁচিয়ে কালো দেড়ে বলে উঠল, এবার ওদের পেয়েছি হাতের মুঠোয়। আবার ছোড়ো, আবার ছোড়ো কামান বন্দুক, ডুবিয়ে দাও জাহাজ দুখানা। মরাগুলোর সঙ্গে জীবন্তরাও মেটাক মাছেদের ক্ষুধা। লেফটেন্যান্ট মেনার্ড দিকে দিকে ছুটোছুটি করে নিজের দলের হতভম্ব লোকদের উৎসাহিত করতে লাগলেন এবং ইতিমধ্যে দুই পক্ষের জাহাজ পরস্পরের খুব কাছে এসে পড়ল। মেনার্ড ভাবলেন, একবার যদি সদল বলে ওদের জাহাজে লাফিয়ে উঠতে পারেন তাহলে আর কোনো ভাবনা থাকবে না। কিন্তু তৎক্ষণাৎ তিনি বুঝে ফেললেন
ব্যাপারটা অত সহজ নয়। দুই পক্ষের মধ্যে ব্যবধান ক্রমেই কমে আসছে দেখে কালো দেড়ে নতুন হুকুম জারি করল। নিয়ে এসো হাত বোমা, সবাই হাত বোমা ছোড়ো। নতুন বিপদের সম্ভাবনা দেখে মেনার্ড নিজেদের সৈন্যদের ডেকে বললেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, পাটাতনের তলায় গিয়ে গা ঢাকা দাও। দুই পক্ষের জাহাজে জাহাজে লেগে গেল ভীষণ ঠোকাঠুকি। শোনা যেতে লাগলো মড়মড়িয়ে কাঠ ভাঙার শব্দ, দুম দুম দুম, বোমার পর বোমা ফাটার বেজায় আওয়াজ, ধুম ধাড়াক্কা। রাজার জাহাজ দুখানার পাটাতন ভগ্ন চূর্ণ, ধুমায়িত, অগ্নুৎপাতে ভয়াবহ। চোখের সামনে যেন মারাত্মক আতশবাজির খেলা দেখতে দেখতে বিকট উল্লাসে কালোদের অট্টহাস্য করতে লাগলো। কালোদের রোমশ মদমত্ত অমানসিক দেহ তরবারি ঘোরাতে ঘোরাতে মেনারের রেঞ্জার নামক জাহাজের ওপর লাফিয়ে পড়ল এবং তার পেছনে পেছনে অনুসরণ করল অন্যান্য বোমবেটেরাও। হুঙ্কারে শোনা গেল তার হিংস্র কণ্ঠ, সংহার সংহার, শুরু হোক প্রলয় কাণ্ড। আচম্বিতে পাটাতনের দরজা ঠেলে কৃপান তুলে মেনার্ড ও তার সৈন্যদের আবির্ভাব। ব্যাপারটা এতটা অভাবিত যে বোমবেটেরা বিস্ময়ে স্তম্ভিত, কিন্তু পলকের মধ্যে নিজেদের হতভম্ব ভাব সামলে নিয়ে তারা সবেগে আক্রমণ করল। লেগে গেল হাতাহাতি লড়াই, খড়গে খড়গে হত্যা, ঝঞ্ঝনা, আগ্নেয়াস্ত্রের ধুমধাম, যোদ্ধাদের গর্বিত বাক্যাড়ম্বর। তারপরেই অন্য জাহাজ থেকে মেনার্ডের আরো সৈন্য এসে যুদ্ধে যোগদান করে বোমবেটেদের অবস্থা করে তুলল শোচনীয়। জাহাজের নিচে জলস্রোত, জাহাজের ওপরে রক্তস্রোত। কালোদেরে তখনও ভয় পেল না। তার এক হাতে তরবারি আর এক হাতে পিস্তল। মৃতদের পায়ে মারিয়ে এবং জীবিতদের ঠেলে সে যেন প্রলয়ঙ্কর মূর্তি ধারণ করে একেবারে মেনার্ডের ওপর ঝাঁপিয়ে পড়ে সিংহ গর্জনে বলে উঠল, আরে আরে ঘৃণ্য জীব, নরকে যাবার সময় তোকেও আমি ছেড়ে যাব না, তোকেও ছেড়ে যাব না। বৃহৎ তার রক্তস্নাত কৃপান তাকে ঠেকাতে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল মেনার্ডের তরবারি। আর রক্ষা নেই। উন্মত্তের মতো অট্টহাসি হেসে ও দীপ্ত নেত্রে অগ্নিবর্ষণ করে কালোদের ভীম বাহু আবার তুলল তার সাংঘাতিক অস্ত্র। কিন্তু পরমুহূর্তেই একজন নৌসৈন্য ছুটে এসে বন্দুকের কুঁড়ে দিয়ে তার মাথার উপর করল প্রচণ্ড আঘাত। পাটাতনের উপর ধরাম করে আছড়ে পড়ল বোমবেটে সর্দার। মুহূর্তের মধ্যে চারিদিক থেকে তাকে ছেঁকে ধরল নৌসৈন্যের দল এবং তরবারি, ছোড়া ও বন্দুকের কুঁড়ো দিয়ে সবাই অশ্রান্ত ও নিষ্ঠুরভাবে বিরাট দেহের ওপর করতে লাগলো প্রবল আঘাতের পর আঘাত। কিন্তু কি অসাধারণ তার সহ্য ক্ষমতা ও প্রতিহিংসা প্রবৃত্তি! সেই সব মারাত্মক আঘাতের পরেও সে কাবু হতে চাইল না। উল্টে দুই হাঁটুতে ভর দিয়ে উঠে বসল এবং তার শেষ পিস্তল তুলে লক্ষ্য স্থির করল মেনার্ডের দিকে। ওই পর্যন্ত তার জীবনী শক্তি তখন একেবারে ফুরিয়ে এসেছে। পিস্তল ছোড়বার আগেই সে আবার ধপাস করে পড়ে গেল এবং তার সর্বাঙ্গে জাগল অন্তিম শিহরণ। সুদীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সে প্রাণ ত্যাগ করল। তার কালো দাড়ি তখন রক্তরাঙা, সর্বাঙ্গ রক্ত ভীষণ। গুণে দেখা গেল তার দেহের 25 জায়গায় রয়েছে 25টা প্রাণনাশক আঘাতের চিহ্ন। যুবক যোদ্ধা মেনার্ড নিহত বোমবেটে সর্দারের প্রকাণ্ড মূর্তির দিকে তাকিয়ে রইলেন বিস্ময়ে প্রশংসাপূর্ণ নেত্রে। তাকে অভিভূত করে ফেলেছে তার বন্য সাহস। কিন্তু অভিভূত হলেও মেনার্ড নিজের প্রতিজ্ঞা ভুললেন না। একজন সৈনিককে ডেকে বললেন, বোমবেটে সর্দারের মুন্ডুটা কেটে জাহাজের গায়ে ঝুলিয়ে দাও। বলা বাহুল্য, সর্দারের পতনের পর হতাশ হয়ে আত্মসমর্পণ করেছিল বাকি বোমবেটেরাও। এই ভয়ঙ্কর বোমবেটে দলকে দমন করে লেফটেন্যান্ট মেনার্ড ইতিহাসে অমর হয়ে আছেন। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন
হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী হন্তারক নরদানব। আজকের গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আর্য জানা, মনীষ ঘোষ এবং শান্তনু দত্ত। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।